আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই জেনে নিই এই বিষয়ের মানবন্টন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টা খুঁজে পাবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফিন্যান্স অংশ থেকে 5টি, ব্যাংকিং অংশ থেকে 3টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 2টি করে 5টি প্রশ্নের মোট উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 15টি, এর মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে 30টি, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। সো আমরা মানবন্টন জেনে নিলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাস জেনে নিব। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? অর্থায়নের ধারণা, অর্থায়নের ক্রম উন্নয়নের ধারা, অর্থায়নের শ্রেণীবিভাগ, ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, ব্যবসা অর্থায়নের নীতি, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থের সময় মূল্যের সূত্র, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক মূল্য ও বার্ষিক বাট্টাকরণ, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ। এরপরে আছে প্রকৃত সুদের হার। পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ভূমিকা, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকির উৎস, ঝুঁকির তাৎপর্য, ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়, ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? মূলধন বাজেটিং, মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, এর প্রয়োগ, এর প্রক্রিয়া ও এর পদ্ধতিসমূহ। এরপরে আছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? সূচনা, ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের গঠন, ব্যাংকের ব্যবসায়ের মূলনীতি, ব্যাংকের শ্রেণীবিন্যাস। এরপরে রয়েছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? সূচনা, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ, বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ। এরপরে আছে একাদশ অধ্যায় ব্যাংকের আমানত। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ব্যাংক আমানতের ধারণা, ব্যাংক আমানতের গুরুত্ব এবং উদ্দেশ্য, ব্যাংক হিসাবের প্রকারভেদ, ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি, ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা, আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।